দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা। প্রথম আলো প্রথমবারের মতো ভয়াবহ হামলা, ভাঙচুর এবং অগ্নিকাণ্ডের শিকার হয় বৃহস্পতিবার রাতে। আ এর একদিন পর ছাপা পত্রিকা এবং অনলাইন নিয়ে আবারও ফিরে এসেছে দর্শকের এবং পাঠকদের কাছে। ২৭ বছরের মধ্যে প্রথমবারের মতো একদিন বন্ধ ছিল গত আ শুক্রবার পত্রিকা। এরপর আজকে আমরা প্রথম সরাসরি অনুষ্ঠানে আজকের এই বার্তাকক্ষ আয়োজনে এছাড়াও আরেকটি গণমাধ্যম আপনারা জানেন যে ডেইলি স্টারও আক্রান্ত হয় একইভাবে এবং এই হামলার পরে সেই প্রতিষ্ঠানও এবং আরো দুটো সংগঠন অন্যান্য অনেকগুলো ঘটনা কাছাকাছি সময়ের মধ্যে ঘটে। এসব নিয়ে আমাদের আজকের আলোচনা গণমাধ্যম ও গণতন্ত্র এবং আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল নূর তুষারকে। আর এসব নিয়ে প্রথম আলোর আজকের বার্তা কক্ষে আপনাদের সঙ্গে থাকছি আমি শামসুজ্জোহা। দর্শক আমরা সরাসরি চলে যাচ্ছি বার্তা কক্ষের আজকের অতিথি গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল নূর তুষারের কাছে। আপনাকে স্বাগত। ধন্যবাদ। ১ম এ যেটি বলছিলাম সেটিই আমার প্রশ্ন যে ১৮ ডিসেম্বর রাতে একই সাথে প্রথম আলো এবং তার কিছুক্ষণ পরে ডেইলি স্টার দুটো ভবনে হামলা হয়। এবং আজকে তার একদিন পরের দিন আমরা মানববন্ধন করেছি প্রতিবাদ জানানোর জন্য। এবং আজকে সরাসরি অনুষ্ঠান। এর মধ্যে অনলাইনেও কিছু কার্যক্রম শুরু হয়েছে। অনেকটাই। আ একই সাথে দুটি প্রতিষ্ঠানে হামলা, এটিকে আপনি মানে গণমাধ্যমের দুটি প্রতিষ্ঠানের উপরে হামলা হিসেবে দেখছেন? নাকি আপনার আসলে পর্যবেক্ষণটা কি? আজকে কি আবার বার্তা কক্ষ শুরু করলেন? মাঝে আজকে কয়েকদিন হ্যাঁ, বন্ধ হ্যাঁ, ছিল। হ্যাঁ, জি। বিষয়টা বেশ মজার। হুম, প্রথম আলো যখন শুরু হয়, হুম, মানে সাংগঠনিক পর্যায়ে আছে, সেই সময় আমি প্রথম আলোতে জি, এই সাংগঠনিক বিষয়ের সঙ্গে জড়িত ছিলাম। সম্পূর্ণ বিনামূল্যে এবং এক ধরনের স্বেচ্ছাসেবায়। কারণ আমরা চেয়েছিলাম একটা ভালো পত্রিকা হোক বাংলাদেশে। ওই সময়ে ভালো পত্রিকার সংকট ছিল। একাধিক পত্রিকাতে সাংবাদিকরা আ পত্রিকা পরিবর্তন করছিলেন। এক ধরনের উত্তেজনাও ছিল। পত্রিকাগুলি ভেঙে যাচ্ছে, হুম, আবার গড়ছে। তো সেই সময় প্রথম আলোর সঙ্গে আমি তার সাংগঠনিক পর্যায়ে প্রায় ১ বছর এবং হুম, বন্ধুসভা তৈরি হুম। সেই সময়টাতে এবং আপনি আমরা ১ম কাজ দায়িত্ব করেছি। পালন এবং করেছেন। ১ম না, ১ম অন্যরা ছিলেন গিয়াস ভাই, তারপরে আচ্ছা। সাইদুজ্জামান রশিদ। কিন্তু যে ব্যাপারটি ঘটেছে সেটি হচ্ছে যে প্রথম আলোর ওই সময়টাতে মানে আ যেমন আমি ছিলাম, আজকে বেশ আমার ভালো লাগছে যে এরকম একটি সংকটের পরে আবার যেদিন প্রধান বার্তা কক্ষ শুরু হচ্ছে আমি সেদিন আছি। আপনি যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে যে এরকম একটি পরিস্থিতি। এই পরিস্থিতি আসলে কখনোই কাম্য না। কোনো গণতান্ত্রিক হুম, দেশে একটি দেশ যেটি একটি গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আকাঙ্ক্ষায় ব্যস্ত এবং জনগণ চাইছে একটা নির্বাচন, সেই সময় গণমাধ্যমের উপরে আক্রমণ, হামলা কিংবা কোনো ধরনের তৎপরতা যেটা গণমাধ্যমের প্রকাশকে এবং মত প্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করে, সেটা আমি মনে করব যে একটি দুর্ঘটনা, বিরাট দুর্ঘটনা এবং আশঙ্কাজনক। কারা আসলে গণমাধ্যমের টুটি চেপে ধরতে চায়? আপনি লক্ষ্য করলে দেখবেন যে স্বৈরতন্ত্র বা স্বৈরাচার অথবা অত্যাচারী শাসক, তাদের সময় এই হুম, ঘটনাগুলি ঘটে। যদি মুক্তিযুদ্ধের ইতিহাস দেখেন তাহলে দেখবেন যে আ রাতে ২৫শে মার্চ সেই সময়টাতে এবং ২৫শে মার্চের পরবর্তী যে রাত, সেই রাতে পাকিস্তানি বাহিনী যেমন একদিকে ছাত্র জনতা, সাধারণ মানুষের উপর আক্রমণ চালিয়েছিল, পত্রিকা অফিসে আক্রমণ করেছিল। হুম, তো পত্রিকা অফিস বা পত্রিকাকে আক্রান্ত করতে চাওয়া হয় কেন? এটা করা হয় এইজন্য যাতে মানুষের পক্ষে, মানুষের হয়ে যারা প্রশ্ন করেন এবং যারা নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করেন অথবা যারা সংবাদ পরিবেশন করেন, এই সংবাদ কিংবা এই নিরপেক্ষতার পক্ষাবলম্বন অথবা সত্যের দিকে থাকা যাদেরকে আক্রান্ত করে বা যারা এতে হুমকি অনুভব করেন, তারাই কেবল গণমাধ্যম বন্ধ করতে চাইবেন। কোন সাধারণ মানুষ, কোন ইতিবাচক রাজনৈতিক দল, কোন সংগঠন যারা মানুষের পক্ষে কাজ করে বা মানুষের ভালো চায়, তারা কখনোই এটা চাইবেন না। কেননা এই পত্রিকাই কিন্তু তাদের বিদ্রোহের ছবি ছাপে। এই পত্রিকায় তাদের বিপ্লবের ছবি ছাপে। এই পত্রিকায় কিন্তু তাদের প্রতিবাদের ছবি ছাপে। এই পত্রিকায় তাদের অভাবের ছবি ছাপে, তাদের সংকটের ছবি ছাপে। তারা যখন টিসিবির গাড়ির পেছনে লাইন হুম। দিয়েছেন, তখন সেই লাইনের ছবি ছাপে। যখন বাজারে পেঁয়াজের দাম বাড়ে, আলুর দাম বাড়ে, আ সেই ছবি সেই ছবিও খবরও তারাই, দেন। সেই খবরও তারাই দেন। যখন ছেলে-মেয়ে স্কুলে ভর্তি হতে পারে না, স্কুলে সিট সংকট, ভর্তি পরীক্ষা নিয়ে অনিয়ম, সেইটা ছাপে। যখন অনিয়ম এবং অনাচারে আক্রান্ত হয়ে বড় প্রতিষ্ঠান থেকে মানুষের চাকরিচ্যুতি হয়, যখন শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা পায় না, এই সব খবরই তো পত্রিকাতে যায়। কোন পত্রিকা শতকরা ১০০ ভাগ সঠিক, ১০০ ভাগ নিরপেক্ষ, ১০০ ভাগ নির্ভুল হবে,
এটা কেউ আশা করতে পারে না। কোনো টেলিভিশন চ্যানেল কেউই না। আপনি যদি আমেরিকাতে যান দেখবেন সেখানে ডোনাল্ড ট্রাম্প, সিএনএন, এনবিসি এদেরকে নিয়ে তার অনেক অভিযোগ আছে। ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমস নিয়ে তার অনেক অভিযোগ আছে। কিন্তু সেই দেশে কি মানুষ সেই পত্রিকাগুলি বন্ধ করে দিতে চায়? চায় না। আপনি যদি এমনকি রাজতন্ত্রের দেশে যান সেখানেও দেখবেন তারা পত্রিকাগুলিকে খুব একটা বাধাগ্রস্ত করে না। নিয়ম করে দিয়েছে হয়তো। হুম, রাজার বিরুদ্ধে কিছু বলা যায় না। হুম, কিন্তু জনগণের কথা বলে এটা কিন্তু তারা বন্ধ করতে চায় না। তো আজকে যে ঘটনাটি ঘটেছে আমার কাছে মনে হয়েছে এটার একটা সুদূর প্রসারী লক্ষ্য আছে। সেটি হচ্ছে মানুষের মতামত প্রকাশের স্বাধীনতাকে কেড়ে নিয়ে এমন একটা সমাজ তৈরি করা যে সমাজে কিছু মানুষ যা বলবেন তাই ঘটবে। ফ্যাসিজম চলে গিয়েছে বলে আমরা ভেবেছি। কিন্তু ফ্যাসিস্ট আচরণ আসলে চলে যায় নাই। এটা সেই হুম, ফ্যাসিস্ট আচরণেরই পুনরাবৃত্তি। ফ্যাসিজম কি? ফ্যাসিজম হচ্ছে আপনার মতের বিরুদ্ধে কিছু গেলেই সে আপনার শত্রু। ফ্যাসিজম কি? ফ্যাসিজম হচ্ছে আপনার মতের বিরুদ্ধে কেউ গেলে তাকে মত দিয়ে প্রতিরোধ না করে, তার যুক্তির বিপরীতে যুক্তি না দিয়ে, যুক্তির বিপরীতে শক্তি প্রয়োগ করা। হুম, আপনার সঙ্গে আমি তর্কে পারছি না, আমি আপনাকে লাঠিপেটা করলাম। আপনার সাথে আমি তর্কে পারছি না, আমি আপনার অফিসে আক্রমণ করলাম। এটাই হচ্ছে আগুন দিলেন। এটাই হুম। হচ্ছে ফ্যাসিজম। তো আমি আরেকটা বিষয়ে তো আসতে সেই চাচ্ছি। আচরণটা তো তাহলে আমরা দেখতে পাচ্ছি। আচরণটা কেউ না কেউ করছেন। সেটা যে নামেই করেন। কোন মানে প্রতিষ্ঠানে আপনি বলতে পারেন যে আমি ন্যায়ের পক্ষে করছি কাজটা। কিন্তু ন্যায়ের পক্ষে অন্যায় কাজ করা যায় না। হুম, আপনি ন্যায়ের পক্ষে অন্যায় করতে পারবেন না। যেমন আমি যদি বলি যে আমি ন্যায়ের পক্ষে বের হয়ে একজন লোকের গরু চুরি করছি। এটা আপনি পারবেন না। আপনি গরু চোরের বাড়িতে ঢুকেও গরু চুরি করতে পারবেন না। হুম, আপনি তাকে বিচারের মুখোমুখি করতে পারবেন। আপনি তার হুম, বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবেন। তাকে আইনের আওতায় নিয়ে যেতে হুম, পারবেন। আপনি যদি বলেন যে আমি আমার টাকা লুট হয়ে গিয়েছে, এখন আমি অন্যের বাড়ি লুট করব। না, আপনি পারবেন না। বিচার করতে হবে। সুবিচার নিশ্চিত করতে হবে। কিন্তু এবং অভিযোগ নিজের তোলা যেতে হাতে পারে। হুম, বিচার তুলে নেওয়া হচ্ছে খুব বিরাট ফ্যাসিজম। হুম। আপনি নিজের হাতে বিচার তুলে নিতে পারেন না। কোন প্রতিষ্ঠান যেমন আক্রমণ করা মানে ধরে নেয়া যায় যে সেই প্রতিষ্ঠানে যাতে কাজ করতে না পারে তাদেরকে বাধার মুখে ফেলা, হামলা করা এগুলো ঘটেছে। ২ টি প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা উল্লেখ করেছি 'প্রথম আলো' এবং আরো 'ডেইলি স্টার'। প্রতিষ্ঠানে আক্রমণ হয়েছে। হ্যাঁ, এরকম অসংখ্য। আমি ছায়ানটের কথা বলতে পারি এবং সংগঠন হিসেবে উদীচীর উপরে হামলা হয়েছে তারপরে। অনেকগুলো বিষয় খুবই কাছাকাছি সময়ে অনেকগুলো বিষয় ঘটেছে। আসলে পত্রিকা একদিন পরে আমি যেটি উল্লেখ করলাম যে কার্যত একদিন বন্ধ থাকলেও তার পরের দিন থেকে ঘুরে দাঁড়িয়েছে। এর মধ্যে দিয়ে আপনার মনে হয় কিনা যে এটা আসলে শেষ হয়ে গেল? যে বিষয়টি তো শেষ, তারা কাজ শুরু করেছে আবার হয়ে গেল? নাকি এর আসলে সুদূরপ্রসারী আপনি একটু বলছিলেন যে সুদূরপ্রসারী একটা প্রভাব আছে। সেটা আসলে কি ইঙ্গিত করছেন? এই ধরনের আক্রমণ কি করে? এক ধরনের আতঙ্ক তৈরি করে। ফলে আপনারা কাজ শুরু করেছেন। কিন্তু আপনাদের মধ্যে কারো না কারো মনে আতঙ্ক তৈরি হয়েছে। এই ধরনের ঘটনার পরে পোস্ট ট্রমাটিক স্ট্রেস হয়। হুম, একজন সাংবাদিক দেখবেন চাকরি ছেড়ে দিচ্ছে। এখানে অনেক তরুণ সাংবাদিক আসেন, ইন্টার্ন করেন। হুম। এদের অনেকের বাসায় দেখবেন বলবে, "তুমি এখানে ইন্টার্ন করো না, যেও না, কেন যাচ্ছ?" এক ধরনের ভীতি। এক ধরনের ভীতি, আশঙ্কা কাজ করে। দ্বিতীয়ত যেটা ঘটে সেটা হচ্ছে অন্যান্য অনেক পত্রিকা আছে যারা প্রাতিষ্ঠানিকভাবে আপনাদের মতো শক্তিশালী না। হুম, আপনারা ১ দিন বা ২ দিন পরে পত্রিকা বের করতে পেরেছেন। হুম, অনেক প্রতিষ্ঠান আছে তারা অন্যের প্রেসে পত্রিকা ছাপায়, তাদের নিজেদের অফিস ছোট, হুম। তাদের এত আর্থিক সক্ষমতা নাই, মানুষের এত সমর্থনও নাই। আপনাদের ৩-৪ লাখ, ৫ লাখ, ১০ লাখ পত্রিকা বিক্রি আমি জানি না কত কপি বিক্রি হয়। কিন্তু অনেক পত্রিকা আছেন তাদের দিন আনে দিন খায়। এরা কি মনে করেন সাহসী হতে পারবে? তার মানে এগুলির মাধ্যমে এক ধরনের আ চাপিয়ে দেওয়া ভীতি দিয়ে সেন্সর করার প্রবণতা তৈরি করানো হবে। মানুষ কথা বলতে ভয় পাবে, মানুষ কথা বলবে না। তাহলে ফ্যাসিজমের সময় মানুষ আয়না ঘরের ভয়ে কথা বলতে পারত না। হুম। আর এখন ফ্যাসিস্ট পালিয়ে যাওয়ার পরে এই তথাকথিত আক্রমণকারীদের ভয়ে কেউ কথা বলতে পারবে না। তাহলে বদলালো কি? নতুন বাংলাদেশেও কেউ কথা বলতে পারবে না, পুরনো বাংলাদেশেও কেউ কথা বলতে পারত না। তার মানে মানুষ চুপ করে থাকবে। মানে ধরনটা চুপ একই। করে মানে থাকার হ্যাঁ। জন্যই কি হুম, সেই র‍্যাপ গান হয়েছিল? কথা ক? হুম, হয়েছিল? হুম, হুম, আপনি হুম, বলেন। হুম। যে আন্দোলনের গান ছিল আ কথা ক, আ আওয়াজ ওঠান। হুম, কথা ক আওয়াজ উঠা। হুম, তো কথা ক আওয়াজ উঠা। তো আওয়াজও কি উঠাবে কে? কথাই বা বলবে কে? তার মানে যে বিপ্লবের চেতনা ছিল, কথা বলানো হবে, আওয়াজ উঠানো হবে, সেখানে আওয়াজ উঠানোর জায়গাগুলি বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে। আরো একটা জিনিস বলা যারা এটা হয়েছিল। করছেন তারা আমি মনে করি যে গণ অভ্যুত্থানকে ধ্বংস করে দেওয়ার জন্য সম্পূর্ণভাবে চেষ্টা করছেন। আ এখানে আজকে একটি আলোচনা অনুষ্ঠান হয়েছে। আপনি জানেন যে তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে বিএনপির একটি আয়োজন ছিল। এখানে গণমাধ্যমের অনেক কর্তা ব্যক্তিরা, সম্পাদকবৃন্দ ছিলেন। 'প্রথম আলো ডেইলি স্টারের' সম্পাদক ছিলেন। আপনি নিজেও ছিলেন। আ এই জায়গাতে যেটি বলা হয়েছে, এই প্রশ্নটি তুলেছেন অনেকে। তাদের মধ্যে সালাউদ্দিন আহমেদ নিজে বলেছেন যে সরকারের দুর্বলতার কারণেই মপতন্ত্র প্রশ্রয় পেয়েছে। মানে এইটা সম্পর্কে আপনার একটু মতামত চাই। আমি এখনো মনে করি বিএনপির আরো শক্ত অবস্থান নেওয়া উচিত এই ধরনের তৎপরতার বিরুদ্ধে এবং তারা যেহেতু মত প্রকাশের হুম, স্বাধীনতা বিশ্বাস করে, বিএনপি অথবা যেসব রাজনৈতিক দল মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করেন,
তাদের শক্ত অবস্থান নেওয়া উচিত এই ধরনের তৎপরতার বিরুদ্ধে। কেননা এই ধরনের তৎপরতা শুধুমাত্র যে ঢাকা শহরে বা বড়, বড় শহরগুলিতে হচ্ছে তা তো নয়। আমরা দেখতে পাচ্ছি আইন হাতে তুলে নেওয়ার যে প্রবণতা, আইনকে বাধ্য করার যে চেষ্টা, আ আপনার ইচ্ছামত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা চলবে এরকম হুম, মত প্রকাশ করা। অর্থাৎ অনিয়মতান্ত্রিক অন্যায় চাপ প্রয়োগ করে সরকারকে এবং রাষ্ট্রকে এবং নিয়মতান্ত্রিকতাকে বিপন্ন করে তোলার যে চেষ্টা, আমি মনে করি যে বিএনপির আরো শক্ত অবস্থানে যাওয়া উচিত। এই কারণে যে এই প্রবণতা চলতে থাকলে তাদের জন্য যদি তারা ভবিষ্যতে ভোটে জেতেন, দেশ শাসন করা কঠিন হয়ে উঠবে। বহু মানুষ আছেন যারা ফ্রিল্যান্সার, যারা কোনো হুম, রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না। তারা সরাসরি রাজনীতি করেন না। হুম, কিন্তু ন্যায়, নীতি, আদর্শ, সত্য ইত্যাদির পক্ষে কথা বলেন। যারা আ সোশ্যাল ভয়েস, হুম, বহু ইনফ্লুয়েন্সার আছেন, বহু সোশ্যাল লিডার্স আছেন, বহু কালচারাল লিডার্স আছেন, বহু স্পোর্টস পারসন আছেন, যারা কথা বলতে চাইতেন অথবা কথা বলতে পারতেন। হুম, তাদের কথা বন্ধ হয়ে যাবে যদি আপনি ব্যক্তির পাশেও না দাঁড়ান। শুধু যদি নিজের দলের লোকদের নিরাপত্তা কিংবা নিজের দলের পক্ষে কে বলছেন, এই বিবেচনায় হুম, ভবিষ্যতের রাজনৈতিক দলগুলি চলে, তাহলে যে ঘটনাটি ঘটবে তারা প্রকৃত সমালোচনা, প্রকৃত আলোচনা, প্রকৃত মতামত পাবেন না। যথারীতি আগের মতোই আ এক ধরনের যারা তেল দেন, আ যারা তোষামোদ করেন, হুম। যারা খোসামতকারী, এই তোষামতকারী, খোসামতকারীদের হাতে আবার রাজনীতি এবং এই তথ্য ব্যবস্থা বন্দী হয়ে যাবে। আবারও তেলের শিশি হাতে প্রশ্ন নয় তেল নিয়ে এসেছি শুরু হবে। এইটা বন্ধ করার জন্য আমি মনে করি বিএনপির আরো শক্ত অবস্থানে যাওয়া উচিত। তবে আজকে যে কাজটি তারা করেছেন এটা ভালো কাজ করেছেন। তারা আ একটা বাংলাদেশের মতবিনিময়ের আয়োজন বাংলাদেশের করছে। বড়, বড় যারা সংবাদকর্মী, সম্পাদক, পুরনো হুম, ভেটেরান সংবাদ আ কর্মী, নতুন যারা বিভিন্ন পদে রয়েছেন সকলকে এক জায়গায় নিয়ে এসে একটা মতবিনিময় করেছেন, যে মতবিনিময়ের মধ্যে দিয়ে তারা একটা আস্থা দিয়েছেন যে তারা একটা গণতান্ত্রিক পরিবেশ চান, গণমাধ্যমের স্বাধীনতা চান। গণমাধ্যমকে তারা সমালোচনা করতে বলেছেন। হুম, যেটি আমাদের প্রধান উপদেষ্টাও শুরুতে বলেছিলেন বলেছিলেন। যে সমালোচনা করা যাবে, মন খুলে হুম। সমালোচনা করা যাবে। কিন্তু আমরা দেখছি সমালোচকরা নানানভাবে আক্রান্ত হচ্ছেন। শুধু যে মানুষের হাতে তাই নয়, আইনের হাতেও আক্রান্ত এই হচ্ছেন। প্রসঙ্গটা এসেছে আজকে যে আসলে ১ম যখন কেউ ক্ষমতায় থাকেন না অথবা ক্ষমতায় শুরুতে আসেন তখন আসলে যা বলেন পরবর্তীতে ক্ষমতায় পাকাপোক্তভাবে বসার পরে আসলে পরিস্থিতি বদলায় কিনা সেই প্রসঙ্গ তুলেছেন ডেইলি স্টার সম্পাদক। আমাদের সম্পাদক ১ম আলোর মতিউর রহমানও সম্পাদক মতিউর রহমানও তিনি বলেছেন যে আপনি যে দলটির কথা বলছিলেন বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন যে সরকার আসবে তাদের সময়টা আসলে এখন যে পরিস্থিতি আছে তার থেকে কঠিন হবে। অনেকটা মিলে যায়। কিন্তু আমার প্রশ্ন আরেকটি জায়গায় সেটি হচ্ছে যে তিনি বলেছিলেন যে নির্বাচন হবে এটি সবসময় মনে করি। কিন্তু এখন এই আঘাতের পরে মনে হচ্ছে যে নির্বাচন কেমন হবে সেইটা নিয়ে এক ধরনের সংশয় বা প্রশ্ন উত্থাপিত হতে শুরু করেছে বা মনে হচ্ছে। আপনারও তাই মনে হয় কিনা? নির্বাচন কেমন হবে এটা তো আমরা আগে বলতে পারি না। নির্বাচন হুম। হবার দিন আমরা কিন্তু বুঝতে এই পারব। লক্ষণগুলোর কারণে কিন্তু এই এই যে হুম, লক্ষণগুলি যেটি আমাদের কাছে হুম, এক ধরনের বার্তা নিয়ে এসেছে সেটি হচ্ছে যে নির্বাচন ভালো হোক বা নির্বাচন আদৌ হোক, এটা একটি মহল বা কোনো পক্ষ চাচ্ছে না। চাচ্ছে না বলেই হুম, তারা পরিস্থিতিকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে। আপনি যদি তফসিল ঘোষণা এবং তার পরবর্তী হুম, ঘটনাবলী দেখেন তাহলে দেখবেন যে এক ধরনের ভাষার পরিবর্তন ঘটেছে কিছু, কিছু হুম, মানুষের। নানান ধরনের দাবি-দাওয়া উত্থাপন হুম, শুরু হয়েছে। আ গায়ের জোরে আম বিভিন্ন কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা হুম, শুরু হয়েছে। আমি মনে করি যে এই প্রবণতা নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে মূলত, এবং নির্বাচন হবে। আমি আশা করি যে নির্বাচন গ্রহণযোগ্যও হবে। কিন্তু আ নির্বাচনের পরে শাসকের আচরণ যদি গণতান্ত্রিক না হয়, হুম, তাহলে সেটি আরো ক্ষতিকর হয়ে দাঁড়াবে। এখন আ গণতান্ত্রিক শাসক বলেন আর নতুন শাসক বলেন, তাদের না একটা গাইড বুক আছে। বিসিএস হুম, এর গাইডের মতন। এসে সব ভালো, ভালো কথা বলে। যেমন হুম, আমাদের প্রধান উপদেষ্টা বলেছিলেন মন খুলে সমালোচনা করতে, প্রশংসার দরকার নাই। হুম, তারপরে তিনি মানুষকে উৎসাহ দিয়েছিলেন যে মানুষ স্বাধীনভাবে থাকতে পারবে। বড়, বড় দায়িত্ব পালন করা হবে। কিন্তু আমরা পরবর্তীতে লক্ষ্য করলাম যে সাংবাদিক নিবর্তন বন্ধ হয় নাই, সাংবাদিকের নামে মিথ্যা মামলা দেওয়া বন্ধ হয় নাই, সাংবাদিক আটক করা বন্ধ হয় নাই। আ এবং সংবাদ মাধ্যমের উপর এত বড় আক্রমণ হলো যেটা হুম। স্বাধীনতার পরে কখনো হয়নি হয় একেবারে। নাই। আমাদের এখানে স্বৈর শাসকেরা ছিলেন, সামরিক শাসকেরা ছিলেন। হুম। তারাও কখনো এইভাবে সরাসরি গণমাধ্যমে হামলা করা কিংবা হামলাকে উৎসাহ দেওয়া কোনটাই করেন নাই। তো এই সবকিছু মিলিয়ে আমার কাছে সবসময় মনে হয় যে সুন্দর, সুন্দর কথা আদর্শ লিপিতে আছে কিন্তু এখনো।
সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। এখন গুরুজনের আদেশ তো দূরের কথা, নিজে যা বলেছেন সেই কাজটাও তো ভালো মনে কেউ করছেন না। এবং আদর্শলিপির কথা আদর্শলিপিতে থেকে যাবে, পরদ্রব্য লোষ্ট্রবৎ জ্ঞান করিবে, তাই না? চুরি করিবে না। ব্যাপারটা তো এইটাই যে অন্যের জিনিসকে লোষ্ট্রবৎ জ্ঞান করিয়া, মানে মাটির ঢেলা হুম, হুম, টুকরা হয়ে হুম, পড়ে হুম। যাবে, তুমি খবরদার পরের জিনিস ধরো না। তো পরদ্রব্য লোষ্ট্রবৎ জ্ঞান করিবে, সেটা কি বন্ধ হয়েছে? একটা এই হিংসা করিবে না, আপনার এই বন্ধ কথাগুলো হয়েছে? আজকে কিন্তু এই আলোচনার মধ্যে এসেছে, যেখানে ডেইলি স্টারের সম্পাদকের একটি বক্তব্য আমি আনতে চাই যে, "দ্য ইনস্টিটিউশনস আর বিং চ্যালেঞ্জড অ্যান্ড ডেস্ট্রয়েড।" উনার মানে ইনস্টিটিউশন বলতে উনি নামগুলো বলেছেন যে, এই গণমাধ্যম দুটি এবং আমরা যে সংগঠনগুলো বা What are the প্রতিষ্ঠানগুলোর কথা বলছি। institutions? What are হুম, the হুম, institutions that supports, helps and protects democracy? ঠিক। একটা হচ্ছে রাষ্ট্রীয় হুম, প্রতিষ্ঠানগুলি, সরকার, হুম, বিচার ব্যবস্থা হুম, এবং আমলাতন্ত্র, হুম, এবং এদেরকে সহায়তা করার জন্য অন্যান্য যে প্রতিষ্ঠানগুলি আছে, এগুলো হচ্ছে আইনি প্রতিষ্ঠান। এর বাইরে বহু সামাজিক প্রতিষ্ঠান আছে যারা গণতন্ত্রকে এবং রাষ্ট্রকে শক্তিশালী করে। তার মধ্যে সবচেয়ে প্রাথমিক যে প্রতিষ্ঠান সেটি হচ্ছে সংবাদপত্র। সংবাদপত্রকে আহ, রাষ্ট্রের একটি স্তম্ভ হিসেবে বিবেচনা করা হয়, হুম, সিভিল স্তম্ভ হুম। আর কি, মানে বেসামরিক স্তম্ভ, এটিও শুনলে ভয় লাগে, কারণ বেসরকারি সবাই কিন্তু স্তম্ভ। এই কথাটা বলে। কিন্তু শেষ ওই যে পর্যন্ত লেখা হ্যাঁ, আছে আদর্শ হ্যাঁ, লিপিতে। আদর্শলিপি আপনার ওই হ্যাঁ, কথাটাই। হ্যাঁ। তো আপনি হুম, সংবাদপত্রে যদি হুম, হামলা করেন, হুম, সংবাদপত্রকে যদি মুখ বন্ধ করার চেষ্টা করেন, তাহলে আপনি মানুষের প্রথমে মুখ বন্ধ করলেন। হুম, তারপরে মানুষ প্রতিবাদ করে কি দিয়ে? কবিতা, গান, হুম। গল্প, নাটক। সেখানে আপনি বন্ধ যদি হয়। মানুষকে সাংস্কৃতিক ফ্যাসিস্ট হুম, আখ্যা দিয়ে বসেন, হুম, রবীন্দ্রনাথের গান গায় যে সে কি ফ্যাসিজম প্রমোট করছে? রবীন্দ্রসঙ্গীত, হুম, তাই না? কিংবা হুম, ধরেন নজরুল সঙ্গীত যে গায়, হুম, নজরুলের কবিতা যে আবৃত্তি করে, সে কি ফ্যাসিজম প্রবর্তন করতে পারে? যে গণসঙ্গীত উদীচী গায়, সে গণসঙ্গীত কার হুম। সঙ্গীত? মানুষের। মানুষের সঙ্গীত। এই যে মানে নামটার মধ্যেই আপনি আমাকে গণসংগীত একটা আছে। জি। জিনিস বলেন, হুম, মুক্তির ও মন্দির ও হুম। সোপানো তলে কত প্রাণ হলো বলিদান। বলিদান। এই গান হুম, বাংলাদেশকে শিখিয়েছে কে? উদীচী। হুম। তাই না? তো আপনি বিপ্লবের সময় এই গান গাইতে পারলেন আর আগুন দিলেন কে? উদীচী কে? তাই না? এখন বিষয় কি যে, আপনি সেই বিষয়টা মানে কালচারাল একটা তারপরে এই যে আমরা করব জয়, আমরা হুম। করব জয়, এই গান কে শিখিয়েছে? তো তারপরে এই যে আনন্দলোকে মঙ্গলালোকে, এই গান হুম, কে শিখিয়েছে? তাই না? একেবারে নিরিবিলি ভালো থাকা। মানে ভালো মানুষের থাকা মঙ্গল মানে কি? কামনা, মানুষের মঙ্গল মঙ্গল কামনা, প্রকাশনা। মানুষের হুম, ভালো চাওয়া, মানুষের হয়ে ক্ষমা হুম, প্রার্থনা, মানুষের হয়ে প্রতিবাদ। হুম, কে কে এগুলিকে প্রমোট করেছে? ভয় কি মরণে হুম, রাখিতে সন্তানে। হুম। এই গান কে শিখিয়েছে? কিংবা এই যে আমি বাংলার গান গাই, আমি বাংলার গান গাই, এ কারা গেয়েছে? খুবই, খুবই সাধারণ। আমাদের তাই জাতীয় না? সঙ্গীত তো নজরুল আ রবীন্দ্রনাথের আ তারপরে গান। আপনি চিন্তা করেন, আমরা যে আজকে বিদ্রোহ বিপ্লব করি, হুম, কারা শিখিয়েছেন? কবিরা, হুম। সাহিত্যিকরা। তো তাহলে আমরা আসলে কাকে আপনি কোন যদি কবিতা, সাহিত্য, গল্প, নাটক যেখানে হয় সেখানে আক্রমণ করেন, হুম, যেকোনো কারণেই হোক, তাহলে কি হবে? তাহলে এই জিনিসগুলি বন্ধ হয়ে যাবে। হুম, তাহলে আপনি কি বন্ধ করলেন? সাধারণ মানুষের গান, কবিতা, নাটক দিয়ে প্রতিবাদও বন্ধ করলেন। পত্রিকার ভেতর দিয়েও প্রতিবাদ বন্ধ করলেন। বাকি হুম, থাকলো কি? সমস্ত সাধারণ মানুষ এখন রাস্তায় গিয়ে হুম, গন্ডগোল করবে, রাস্তায় নেমে আসবে। সাধারণ মানুষ কি তার চাকরি-বাকরি সব ছেড়ে দিয়ে যাবে? তার কারো সন্তান আছে, কারো পিতামাতা আছে, কারো ভাই-বোন আছে, কারো আ উপরে নির্ভরশীল প্রচুর মানুষ আছে। এই যে হুম, শরীফ ওসমান হাদি হুম। মৃত্যুবরণ করলেন। তার শিশু সন্তান, তার স্ত্রী, তার পরিবার, এই সবকিছু ফেলে রেখেই তো তাকে চলে যেতে তার হলো। মৃত্যুকে কেন্দ্র করেই এই ঘটনাটার এবং আপনি সূত্রপাতের। হুম, দেখেন হুম, তো এইরকম একটি হুম, ঘটনার পর কি হুম, অনেক মানুষ আরো ঝুঁকি নেবে? অনেকেই কিন্তু এই আতঙ্কের জগতে অ্যা সামনে এসে নিচু হয়ে যাবে, নতি হুম। স্বীকার করবে, ভয় পাবে, মুখ বন্ধ করবে। আমরা একটু লক্ষ্য করছি গত এই ঘটনার পর থেকে মানে শুক্রবার আমরা থেকে বলি এখন না পর্যন্ত বোবার কোনো শত্রু নাই? হুম, কিন্তু সেটা তো নয়। আসলে যেখানে শত্রু আছে সেখানে সবাই বোবা। হ্যাঁ, মানে শত্রু থাকার হ্যাঁ, কারণেই বোবা। আপনি বোবা বলে আপনার শত্রু হুম। নেই, ব্যাপারটা তা না। শত্রু চায় আপনি বোবা হয়ে যান। আমরা আরেকটা জিনিস দেখছি, আমরা এটা তৈরি ইয়ের পরে, এই ঘটনার পরে অনেকেই এসেছেন দেখা করতে, কথা বলতে এবং এই ভবনগুলো পরিদর্শন করতে। এর মধ্যে আপনি জানেন আজকে ইইউ রাষ্ট্রদূত তিনি নিজেও এসেছিলেন এবং বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি ভয়াবহতম মুহূর্ত ঐদিন, অর্থাৎ বৃহস্পতিবার রাতের যে সময় ঘটনাটা হয়, এই সময়টাকে তিনি উল্লেখ করেছেন। বিশেষ করে তিনি উল্লেখ করেছেন যখন বাংলাদেশ নির্বাচনের দিকে এগোচ্ছে, তখন এই ঘটনাটা আরো বেশি বার্তা বহন করে। এই ইঙ্গিতটা বিশেষ করে ইইউ রাষ্ট্রদূতের মতো অ যারা এসে এই কথাগুলো বলছে, এটা আন্তর্জাতিক পরিসরে আপনি এরই মধ্যে জানেন যে সকল পত্রিকায়, অনেকগুলো পত্রিকায় বিভিন্নভাবে এই খবরগুলো ছাপা হয়েছে, অনলাইনে করা হয়েছে। এই প্রভাবটা আসলে মানে কতদূর নিয়ে যাবে আমাদের?
বা কত বড়? আপনি যদি বৃহৎ পরিসরে চিন্তা করেন, হুম, বাংলাদেশে বিরাট ক্ষতি হয়েছে। হুম, বাংলাদেশের পরিবেশ নিয়ে যে নেতিবাচক প্রচারণা এখন হুম, হবে, এই নেতিবাচক প্রচারণার মধ্যে দিয়ে যারা বাংলাদেশের অমঙ্গল চায়, যারা চায় বিশ্ব দরবারে বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিচিত হোক, বাংলাদেশ একটি উচ্ছৃঙ্খল, আইন শৃঙ্খলাবিহীন, বিপদসংকুল জনপদ হিসেবে হুম, পরিচিত হোক, তাদের জন্য কিন্তু প্রচারণা চালানোর সমস্ত উপকরণ হুম, তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। যারা এই কাজটি করেছে তারা কি আদতে শুধু ২ টো প্রতিষ্ঠানের বা ৪ টা, ৫ টা, ১০ টা প্রতিষ্ঠানের ক্ষতি করেছে? মোটেও না। বাংলাদেশের একটা বিরাট ক্ষতি হয়েছে। এবং এই বাংলাদেশের বিরাট ক্ষতি কিসের? বাংলাদেশের ইমেজের ক্ষতি হয়েছে। বাংলাদেশের যে একটা ধারণা, বাংলাদেশ নিয়ে যে পৃথিবীর একটা পারসেপশন যে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বেশি টিকাদানে সফল দেশ, হুম, এসডিজি, এমডিজি অর্জনে এগিয়ে থাকা দেশ, হুম, বাংলাদেশ যে দারিদ্র্য বিমোচনে বহুদূর এগিয়ে গিয়েছিল, বাংলাদেশ যে পৃথিবীর ২য় সর্বোচ্চ পোশাক রপ্তানিকারক দেশ, বাংলাদেশ যে পৃথিবীর ৩য় সর্বোচ্চ হুম, চাল উৎপাদনকারী এবং মাছ উৎপাদনকারী দেশ। হুম, এই সব জিনিসগুলি হারিয়ে গেল কোথায়? এখন সমস্ত প্রচারণাকে ছাপিয়ে কি আসবে সামনে? মপতন্ত্র যে সরাসরি। বাংলাদেশকে স্বাস্থ্য খাতের মিরাকেল বলে হুম, আ ইউটিউবে বলেন জন হপকিন্সের প্রফেসর, সেই বাংলাদেশ এখন কিভাবে পরিচিত হবে? যে এই বাংলাদেশে মানুষ নিরাপদে থাকতে পারে না, সংবাদপত্র, হুম, সংবাদ মাধ্যম নিরাপদ না। যখন তখন হুম, রাস্তাঘাটে মানুষকে হামলা করা হয়। বাংলাদেশের সংবাদ মাধ্যমে অগ্নিসংযোগ করা হয়। বাংলাদেশে যারা সাংস্কৃতিক কর্মী তারা বিপন্ন। এই প্রচারণাগুলো কি বাংলাদেশের জন্য ভালো? তাহলে হুম, কার ক্ষতি হলো? ২য় যে বিষয়টি ঘটল, ইইউর একটি নির্দিষ্ট আইন রয়েছে বা একটি নির্দিষ্ট কর্মপরিচালনার বিধি হুম, রয়েছে। সেখানে অগণতান্ত্রিক শাসন কিংবা এই ধরনের কোনো পরিস্থিতিতে যে দেশগুলি থাকে, তারা কিন্তু ইইউর প্রেফারেন্স হারিয়ে ফেলে। ইইউ যে আমাদের ওইখানে পোশাক রপ্তানিতে আ আমাদেরকে প্রেফার্ড হিসেবে দেখে, বহু কাজে ইইউ আমাদের পাশে থাকে, আমাদের জন্য সহায়তা প্রয়োজন, এই চিন্তা, সেই সহায়তাগুলি কিন্তু ধীরে, ধীরে ক্ষতিগ্রস্ত হবে। কেননা ইউর সদস্য রাষ্ট্ররা কিন্তু প্রশ্ন করবে যে, "এই জায়গাতে আমরা আমাদের সময়, শ্রম, অর্থ কেন বিনিয়োগ করব? কেন আমাদের নাগরিকরা সেইখানে অনিরাপদ পরিস্থিতিতে আর থাকবে?" শুধু ইউ না, অন্য আপনার রাষ্ট্রগুলো তো মনে এই আছে খবরের আপনার মনে হুম, আছে আমাদের প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে একাধিক উপদেষ্টা সুর মিলিয়েছিলেন যে, বাংলাদেশে ভিসা হুম, নিতে এখন আর দূরে যেতে হবে না। হুম, এটা বহু বলা হুম, ইইউর হুম, ৮ টি দেশ না ৯ টি দেশ জি, বাংলাদেশে দূতাবাস খুলবে। আপনার মনে হয় এখন হ্যাঁ, এরা এখানে দূতাবাস না, খুলবে? না। এর আগে তো তাহলে ব্যবসার সম্ভাবনাটাও এই একইভাবে তাহলে ক্ষতিটা হুম, কার হলো? হুম, ভিসা নিতে দূরে যাইতে হবে না। আমার তো ধারণা ভিসা পাওয়াই বন্ধ হয়ে যাবে। কারণ হুম, এরকম অবস্থায় ইউরোপিয়ান দেশগুলি বা পশ্চিমা দেশগুলো আরেকটা কাজ করে। অ্যাসাইলাম প্রার্থী বাড়তে পারে। এই কথা এ চিন্তা ভয়ানক। করে মানে রাজনৈতিক হুম, অভিবাসী বেড়ে যেতে পারে। এই কথা চিন্তা করে ভিসা জটিলতা তৈরি করে। হুম, ভিসা দিতে চায় না। আপনি নিশ্চয়ই হুম। লক্ষ্য এই করেছেন পরিস্থিতি অলরেডি তৈরি হয়েছে কিছু, কিছু দেশে। ব্রিটেনের হুম, একাধিক হুম, কলেজ এবং বিশ্ববিদ্যালয় ৮ টি তারা বিশ্ববিদ্যালয়, জি। বাঙালিদেরকে হুম, ভিসা দিবে না হুম, এইটা বলেছে। হুম, এবং যার মধ্যে ওই ক্যালিডোনিয়ান বিশ্ববিদ্যালয় আছে, যার একসময় হুম, হুম। অনারারি ভিসি ছিলেন আমাদের প্রধান উপদেষ্টা। সেই অথচ ক্যালিডোনিয়ান বিশ্ববিদ্যালয়ও বলেছে তারা বাঙালিদেরকে ভিসা দেবে না। একজন বাঙালি বা বাংলাদেশীকে যারা ভিসি বানিয়েছিল সেই অনারারি, দেশের কাউকে যেতে দিবে না তারা। ভিসি না চ্যান্সেলর মনে হয় আমি হুম, ঠিক জানি না। মানে সর্বোচ্চ হ্যাঁ। শিক্ষা পদে। সেই দেশের ছাত্রছাত্রীদেরকে তারা ভিসার ব্যাপারে এখন আ নিষেধাজ্ঞা দিচ্ছে। তাহলে ক্ষতিটা কোথায় হলো? ক্ষতিটা হচ্ছে সাধারণ মানুষের। একটা ছেলে স্বপ্ন নিয়ে বসে আছে, সে ভালো কয়েকটা বিশ্ববিদ্যালয়ে পড়তে যাবে, ভর্তি হুম, হতে পারবে না, ভিসা পাবে না। হুম, বহু জায়গাতে ভিসা পেতে গেলে খোঁজ নিতে শুরু করবে লোকে যে তার হুম। বাবা-মা কি করেছে, আন্দোলনের সময় কই ছিল, কোন কাকে ধরনের গালি হ্যাঁ, দিয়েছে, হুম, কাকে দেয় নাই। হুম, হ্যাঁ? এরকম নানান প্রশ্ন এসে হাজির হবে। ক্ষতিগ্রস্ত হবে মাদ্রাসার ছাত্ররা। ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হবে। কারণ তারা বিদেশে যখন ভিসার জন্য হুম। এপ্লাই করবে, তখন তাদেরকে নানানভাবে প্রশ্নের সম্মুখীন হতে হবে। আপনার এটা মনে হচ্ছে কেন? মানে এটার সঙ্গে সেইটা অনেক বেশি জড়িত বা না, না এটা হুম, মনে হচ্ছে কারণ আপনি যদি আন্দোলনকারীদের বা বিভিন্ন জনের ব্যাকগ্রাউন্ড তো তারা চেক করে। আপনি নিশ্চয়ই জানেন ভিসার হুম। জন্য এখন গেলে সোশ্যাল মিডিয়া আপনার পর্যন্ত দেখেন। সোশ্যাল মিডিয়া, হুম, Facebook হুম। অ্যাকাউন্ট পর্যন্ত চেক হয়। চেক হয় এখন। এবং এটা কিন্তু অটো চেক হয়। হুম, এআই চেক করে। হ্যাঁ, এবং এআই চেক করে যদি আপনাকে রেড ফ্ল্যাগ দেয়, তারপরে মানুষ এসে দেখে। দেখে সেও হুম, যদি মনে করে রেড ফ্ল্যাগ আপনার ভিসা রিফিউজড হয়ে যাবে। হুম। তাহলে এইরকম একটা অবস্থা যদি কালকে তৈরি হয় বাংলাদেশে, সেইটার দায় কে নিবে? এবার আসি আমরা যে ১ম বক্তব্যটা দিয়েছিলাম যেটি বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন আহমেদের কথা বলছিলেন যে সরকারের বিষয়ে তিনি আঙ্গুল তুলেছেন এক ধরনের। এরপরে আমরা সরকারের পক্ষ থেকে আপনি দেখেছেন গণমাধ্যমে কি ধরনের বিষয়গুলো এসেছে। টেলিফোন করে তিনি কথা বলেছেন ২ জন সম্পাদকের সঙ্গে, প্রধান উপদেষ্টা।
কিন্তু এরপরে পদক্ষেপ বলতে আমরা ধর্ম উপদেষ্টার একটা বক্তব্য দেখছিলাম আজকে মন্ত্রণালয়ে তিনি কথা বলছিলেন সাংবাদিকদের সঙ্গে। ঠিক এই কথাটি তিনি বলতে আসেননি। তিনি অন্য বিষয়ে কথা বলছিলেন। সাংবাদিকরা প্রশ্ন করায় তিনি জবাব দিয়েছেন যে, "জড়িত কয়েকজনের পরিচয় আমরা শনাক্ত করেছি।" আমরা বলতে সরকারের কথা বুঝিয়েছেন উনি এবং আইনের আওতায় আনার ব্যবস্থা নেয়া হয়েছে। আ ডেইলি স্টার এবং প্রথম আলোর বিষয়ে প্রশ্ন করা হলেই তিনি এই জবাব দেন। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি সন্তুষ্ট কিনা এটায়? না, জবাব আ উনি দিয়েছেন, সন্তুষ্ট হবে জনগণ। আমার ব্যক্তিগত সন্তুষ্টিতে কিছু আসে যায় না। তবে সাংবাদিকরাও আসলে সকলকেই এই প্রশ্ন এখন করছেন। আমার মনে হুম। হয় যার প্রকৃত দায়িত্ব তার কাছ থেকে উত্তরটা আনা বেশি আপনি কি জরুরি। প্রধান উপদেষ্টার কথা স্বরাষ্ট্র বলছেন বা উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা? হুম, স্বরাষ্ট্র উপদেষ্টা হুম, এবং প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা, হুম, সংস্কৃতি উপদেষ্টা এদের কাছে জানা উচিত। কারণ আক্রান্ত হয়েছে সাংস্কৃতিক প্রতিষ্ঠান, আক্রান্ত হয়েছে তথ্য। ফলে হুম, তথ্য উপদেষ্টাকেও জিজ্ঞেস করা উচিত। কারণ এই প্রতিষ্ঠানগুলি তথ্য উপদেষ্টা, সংস্কৃতি উপদেষ্টা, আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং হুম, প্রধান উপদেষ্টার এখতিয়ারে। ফলে আমি মনে করি যে ধর্ম উপদেষ্টাকে প্রশ্ন করা হয়েছে, উনি উত্তর দিয়ে দিয়েছেন। কারণ না দিলে আবার সবাই বলতো ওনাকে জিজ্ঞেস করি, উনি উত্তর দেন না। হুম, তবে যাদের উত্তর দেওয়া উচিত তাদের আমি মনে করি যে সরাসরি উত্তরটা দেওয়া উচিত। প্রয়োজনে সংবাদ সম্মেলন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি, হুম। বাংলাদেশের মানুষের নিরাপত্তা এবং অন্যান্য বিষয়ে মানুষকে আশ্বস্ত করা প্রয়োজন। আপনি স্বরাষ্ট্র তাদেরকে উপদেষ্টার কথা আশ্বস্ত করতে হবে যে হুম, মানুষ তার নিজের বাড়িতে অনিরাপদ বোধ করবে না। মানুষ তার নিজের কর্মপ্রতিষ্ঠানে অনিরাপদ বোধ করবে না। মানুষ কথা বলার জন্য হুম। ধিক্কৃত, নিগৃহীত অথবা ট্যাগড হবে না। হ্যাঁ, মানুষের ত্যাগের কথা এবং আপনি যদি মানুষের কাজের উপরে অ্যা ভিন্ন, ভিন্ন নামকরণ অথবা ভিন্ন, ভিন্ন ভাবে তাদেরকে দোষী সাব্যস্ত করার জন্য অপ্রাসঙ্গিক হুম, নানান ধরনের আরোপকৃত হুম। আ বিভিন্ন শব্দ কিংবা বিভিন্ন পরিচয় এগুলি দিয়ে মানুষকে বিব্রত করা হবে না। আপনার মনে হয় কিনা যে এইখানে আপনি স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বলছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো কারণে কারণ তার এই সমস্ত নানা বিষয়ে সমালোচিত হয়েছেন এবং সরাসরি তার সামনে দাঁড় করে রেখে এবং তার আড়ালেও তার পদত্যাগ চাওয়া হয়েছে। আপনি জানেন। আ সেই সব কারণে আপনার মনে হয় কিনা যে তিনি এখন বক্তব্য রাখছেন না? নাকি এটা আসলে আমি উম এই কারণটা আমি ব্যাখ্যা হ্যাঁ, করতে পারব না। তবে আমি একটা পরামর্শ দিতে পারি। জি বলুন। তাকে সাহসী মানুষের মতো দাঁড়িয়ে তার অবস্থানটা ব্যাখ্যা করতে হবে। এটা খুব জরুরি। উনার পাশে দাঁড়িয়েই উনার পদত্যাগ কেউ দাবি করছে, এটা তাদের বিষয়। তাদের সাহস, তাদের ইচ্ছা, হুম, তাদের কর্মসূচি, হুম, তাদের চিন্তা। কিন্তু উনাকেও তো তার উত্তরটা দিতে হবে এবং সেটাও কাউকে পাশে দাঁড় করিয়ে রেখে। হুম। উনি কাকে পাশে দাঁড় করিয়ে এই উত্তরগুলি দিবেন, এটা উনি ঠিক করবেন। কিন্তু এই উত্তরটা মানুষ আশা করে, কারণ মানুষ মানে আমরা জানতে চাই। মানুষ হুম, উনার কাছ থেকে শুনতে হুম, চায়। যেকোনো লোক বললে তো এটা হুম, হবে না। ফলে উনাকে খোলাসা করে, পরিষ্কার করে কথা বলতে হবে এবং সকলকেই পরিষ্কারভাবে কথা বলতে হবে। এবং আমি মনে করি যে সবার উপস্থিতিতে একটি সভায় এই বিষয়গুলি গণমাধ্যমের সামনে এবং আমি মনে করি যে সরাসরি সম্প্রচার করে হলেও হুম, একদম পরিষ্কার করা উচিত যে নির্বাচন হচ্ছে। কোন শক্তি নির্বাচনকে বন্ধ করতে পারবে না। এটা। দ্বিতীয়ত, নির্বাচনে যাদের এখনো পর্যন্ত অংশগ্রহণের অধিকার আছে তারা সকলেই অংশ নিতে পারবেন। হুম, তৃতীয়ত, নির্বাচনকে গ্রহণযোগ্য, গণতান্ত্রিক, সুষ্ঠু, নিরাপদ করা হবে এবং হুম, কেউ যদি এর পথে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে তাদেরকে প্রচলিত আইন অনুযায়ী সঠিকভাবে তথ্য উপাত্তের ভিত্তিতে হুম, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোন নিরপরাধ হুম, যেমন জেলখানায় যাবেন না, হুম। কোন অপরাধী বাইরে জেলখানার থাকবেন না। বাইরে থাকবেন না। এই বিষয়গুলি যারা যদি হুম। করতে পারেন, এটা আমার সাধারণ নাগরিক হিসেবে আমার পরামর্শ। আপনি আপনি যে চাওয়ার কথাগুলো বললেন, মানে পরামর্শ বা চাওয়া যেটি এগুলো বলেন। সব নাগরিকের। হ্যাঁ, আপনি যেকোনো লোককে এটি এটি নিচে বাজার থেকে নিয়ে আসেন এটাই বলবে। এটাই বলবে। আমি ঠিক এই জায়গাতে আপনাকে আর দুটো করতে চাই, আলোচনায় আনতে চাই। সেটি আমরা প্রায় শেষের দিকে। সেটি হচ্ছে নির্বাচনের প্রসঙ্গ সবসময় আসছেন যে নির্বাচন যে ঠিকভাবে হবে এটা তাদেরকে নিশ্চয়তা দিতে হবে। কিন্তু ইইউ রাষ্ট্রদূত বলেন বা অন্য যারাই এসছেন এখানে কথা বলতে তারা সবাই বলেছেন নির্বাচনের আগে এটি আসলে ভয়ংকর একটা আ পরিস্থিতি তৈরি করছে এবং তারা শঙ্কিত। যারাই এখানে দেখতে আসছেন তারা এটি বলছেন। এর মধ্যে আপনি জানবেন যে জিএম কাদেরের পক্ষে আজকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এটি হচ্ছে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণের জন্য কোনো স্টেপ নিচ্ছে কিনা তার ১ম পদক্ষেপ। জিএম কাদেরের রংপুর ৩ আসনে আজকে দেখা হয়েছে। আরেকটি হলো খালেদা জিয়া এবং তারেক রহমানের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে বগুড়া থেকে। এতে মানে আনুষ্ঠানিকভাবে ইসির কাছে তাদের যে আবেদন করা বা মনোনয়নপত্র সংগ্রহ করা এই ২ টি স্টেপ।
অন্যান্য প্রক্রিয়া সবই স্বাভাবিকভাবে চলছে। এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে। ব্যাপারটা এই জায়গায় থাকবে এই যে গণমাধ্যমের উপর হামলাটা, নাকি এটা আসলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার বা এটা নিয়ে কোনো ঝামেলা তৈরির ১ম স্টেপ বলে মনে হয়? নাকি একটা ক্ষত অলরেডি লেগে গেছে? ইইউর কথা যদি আপনি বলেন, আমাদের সাধারণ অবস্থা আমাদের বাংলাদেশে যে জি। ঘটনাগুলি ঘটে, এগুলা কি ইউরোপে ঘটে? হুম, ওদের কাছে আপনি দেখবেন বিয়েবাড়ির পটকাও কিন্তু একটা বিরাট শব্দ। হুম, কারণ ওদের হুম, দেশের লোক এই শব্দ করে না, করেন। অনুমতি ছাড়া। হুম, গাড়ির হর্ন একটা বিকট শব্দ, হুম, তাই না? হুম। ব্যাটারি রিক্সা ওরা কল্পনা করতে পারে? না, চিন্তাও করতে পারেন। হ্যাঁ, লাইসেন্স ছাড়া কিছু লোক ৪০-৫০ কিলোমিটার গতি হয়। নিয়ে চলে যাবে। হ্যাঁ, এরকম একটা জিনিস হ্যাঁ, নিয়ে রাস্তায় ঘোরাঘুরি করবে এবং তাদের কোনো রেজিস্ট্রেশন নাই। হ্যাঁ, এটা ইউতে সম্ভব। ফলে ইউর লোকজন কিন্তু আরো অল্পতেও ঘাবড়ে যাওয়ার কথা। ফলে হুম, উনারা অনেক কিছু বলবেন। কিন্তু যাদের আসলে হুম, ঘাবড়ানোর কথা এবং এই ঘাবড়ানোর পরিস্থিতি থেকে উন্নতি হুম, করার কথা, তারা কি করছেন এইটা আমাদের কাছে বেশি জানার ইচ্ছা। ওকে। কেননা আমাদের রাষ্ট্র তো আমাদের, আমাদের সরকারও আমাদের, হুম, আমাদের যারা শাসক এবং যারা শাসিত আমরাই। তো আমরাই যদি আমরা হই তাহলে আমাদের বড় ভাইয়েরা, আমাদের অভিভাবকেরা, আমাদের দণ্ডমুন্ডের কর্তারা কি করছেন? এইটা হচ্ছে ১ম প্রশ্ন। ২য় প্রশ্ন হচ্ছে মনোনয়নপত্রের সময় এসেছে যারা নিবন্ধিত তারা মনোনয়নপত্র নিবেন এটাই তো আইন। হুম, যতক্ষণ পর্যন্ত কারো নির্বাচনে নিষিদ্ধ হওয়া ঘটনা ঘটে নাই অথবা কোন আইনি বাধা নাই ততক্ষণ পর্যন্ত অবাধে মনোনয়নপত্র নেওয়া এবং জমা দেওয়ার এই কথা। তাহলে সেটা হবে। হুম। শুধু জেএম কাদের এটা নিয়েছেন, এটা নিয়ে এত চিন্তারও কিছু নাই বা তারেক রহমানের পক্ষে নেওয়া হয়েছে সেটারও চিন্তার কিছু নাই। না, অ্যাকচুয়ালি আমার প্রশ্নের জায়গাটা যদি আপনি একটু পরিষ্কার করি তাহলে এটা সম্পূরক প্রশ্ন। যে তারেক রহমান অথবা খালেদা জিয়ার যে মনোনয়ন নেওয়া হচ্ছে এটা একটা খবরের মতো। কিন্তু জাতীয় পার্টির ক্ষেত্রে জি.এম কাদের মনোনয়ন নিয়েছেন এটি বেশি গুরুত্ব রাখছে। কারণ এর আগে প্রশ্ন ওঠানো হয়েছিল জাতীয় পার্টি নির্বাচনে আদৌ অংশগ্রহণ করতে পারবে কিনা? সরকারের পক্ষ থেকেও তাদেরকে বিভিন্ন এবং ইসির যত মিটিং গুলো হয়েছে সেখানে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি। কিন্তু তাদেরকে নিষিদ্ধ দলও না তারা এখন। এই যে মানে এটাও একটা আপনি বাধা যদি তৈরি। কাউকে আমন্ত্রণ না জানান, জি। সেটা আপনার কার্যবিধির অনুযায়ী জি। আপনাকে জবাব দিতে হবে। হুম, কিন্তু নির্বাচনের মনোনয়নপত্র তোলার বিষয়টা কার্যবিধির বিষয় না। এটা নির্বাচনের যে হুম, এসআরও আছে, হুম, নির্বাচনের যে সরি এসআরও তো না পিআরও যেটা হচ্ছে হুম, পিপলস রিপ্রেজেন্টেটিভ জি, অর্ডার, হ্যাঁ? গণপ্রতিনিধিত্ব আদেশ। আদেশ, হ্যাঁ। সেইটা অনুযায়ী যদি কেউ মনোনয়নপত্র তোলে তাকে বাধা আপনি কি করে দিবেন? এটা তো সাংবিধানিক তার কাছে। এটা জি। তো একটা স্ট্যাচুটরি ল। হুম, তো আপনি তো বাধা দিতে পারেন না আসলে। আমি যদিও আইনের লোক না, আমি হুম, যতটুকু বুঝি আরকি আমার হুম, পড়াশোনার ভিত্তিতে। তো এখানে তো আপনি বাধা দিতে পারেন না। ফলে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী কেউ যদি মনোনয়নপত্র তোলার উপযুক্ত হন, উনি মনোনয়নপত্র তুলবেন। কে কোন মিটিং এ দাওয়াত পায় নাই সেটা কারো ছোট লোকই, কারো বড় হুম, লোকই। তাই না? হুম। তো এটা যার প্রতিষ্ঠান থেকে তারা জবাব দিবেন। কিন্তু যে ঘটনাগুলো যেমন এক্সপেকটেশন তো আমরা এই যে একটা গণমাধ্যমে আক্রমণ হবে সেটাও তো আমরা এক্সপেক্ট করি নাই। কিন্তু সেটি ঘটেছে। এটার কিন্তু গত প্রায় বছর খানেকের মধ্যে অনেকবার এই ধরনের হুমকি বা সম্ভাবনা তৈরি হয়েছিল। আপনি কি হুম, বা রাস্তাঘাটে শিক্ষকের গলায় জুতা ঝুলানো হবে এটা প্রত্যাশা করেছিলেন? কখনোই না। আপনি কি প্রত্যাশা করেছিলেন যেকোনো জায়গাতে কিছু লোক একত্রিত হয়ে বিচার-আচার করতে শুরু করবে, নিজের হাতে আইন তুলে নিবে, আশা করেছিলেন? হুম, আপনি কি আশা করেছিলেন প্রকাশ্যে বহু মানুষ যারা আসলে না। এই গণ হুম, অভ্যুত্থানের সময় গণ অভ্যুত্থানের পক্ষে ছিল, তাদেরকে ছবি ঝুলিয়ে জুতাপিটা করা হবে? আপনি না। আশা হুম, করেছিলেন? তাহলে এরকম আশা হুম, করা হয় না এরকম বহু ঘটনাই তো ঘটেছে। তাহলে শুধুমাত্র এটাকে দেখছেন কেন? এটা দিনে বহু বাড়ি আছে দেনা শুধিতে হইল ঋণ। এই দেনা বাড়তে দেওয়া হয়েছে বলে আজকে এই পর্যন্ত আক্রমণ এসে পৌঁছেছে। ভবিষ্যতে এটা আরো বাড়তেও পারে যদি এইখানে এই বিষয়গুলিকে থামানো না হয়। আপনি যদি আপনার প্রদাহকে হুম, নিয়ন্ত্রণ না করেন, তাহলে ডায়াবেটিক ফুট বলে একটা রোগ আছে। আচ্ছা। ডায়াবেটিক রোগী যারা হুম, ডায়াবেটিক তাদের পায়ের নিচে ছোট্ট একটা ঘা হয়। ওই হুম, ঘা থেকে মৃত্যু হয়। আঙুল পচে যায়, পা পচে যায়, পা কেটে ফেলতে হয়। অথচ এইটুকু একটা ছোট্ট ঘা হয়েছিল। তো ওই ঘাটা ছোট্ট বুঝতে পারছি। থাকতেই চিকিৎসা করতে হয়। যখন এটা গ্যাংগ্রিন হয়ে যাবে, যখন এটা আপনার কোমর পর্যন্ত পৌঁছে যাবে, তখন তো অনেক এখন আমরা সময় কোন নিরাময় পর্যায়ে অযোগ্য হয়ে হ্যাঁ, যায় না। এখন আমরা কোন পর্যায়ে আছি? আগে হিসাব করেন আপনি কি কোমর নাকি আপনি হাঁটু নাকি আপনি পা, আগে আপনি সেটা হিসাব করবেন। আচ্ছা। কিন্তু যেকোনো এই ধরনের বিষয়কে যখন ছোট থাকে তখন নিয়ন্ত্রণ করতে হয়। যত বড় হবে বিষয়টা ততই এগুলিকে নিয়ন্ত্রণ করা আরো বেশি এফোর্ট এবং টাইমের প্রয়োজন হয়। আরো সময় এবং আরো রিসোর্স বা সম্পদের হুম। প্রয়োজন হয়। আরো মানুষকে ইনভলভ হতে আমরা হয়। ফলে একেবারে শেষ। আমাদের মতো দেশে গরিব দেশে যেকোনো সমস্যাকে ডায়াবেটিক ফুটের মতো চিন্তা করা উচিত। কারণ দেশটার কিন্তু ডায়াবেটিস হুম, আছে। আপনি তো নিশ্চয়ই জানেন। হুম, আমাদের দেশ কিন্তু সবসময় আয়ের তুলনায় ব্যয় বেশি।
হুম, আমাদেরকে হুম, নানানভাবে হুম। ঘাটতি পূরণ করতে জি, হয়, তাই না? জি। আমরা যা আয় করি তার চেয়ে বেশি ব্যয় করি কারণ আমরা আমদানি নির্ভর দেশ। আমাদের অধিকাংশ দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি। এখন তাহলে এরকম একটা দেশে আমাদের অবস্থা আসলে কি? ডায়াবেটিক রোগীর মতোই। হুম, আপনি সারাক্ষণ বহুমূত্র রোগ, হুম, আপনি মূত্রত্যাগ করছেন। আপনার শরীর থেকে চিনি বেরিয়ে যাচ্ছে, আবার ওদিকে আপনি চিনি হজম করতে পারছেন না। হুম। তাহলে আমাদের দেশটার অবস্থা কিন্তু এখন ঐরকমই। যতই বলুক মধ্য আয়, নিম্ন আয়, উচ্চ আয়। আমরা তো জানি আসলে কি অবস্থায় পরিস্থিতি আছি ভালো না। আমরা, তাই না? আমরা একেবারে আলোচনার শেষ প্রান্তে আজকে মানে এখানে এসে শেষ করতে চাই যে ডেইলি স্টার, প্রথম আলো শুধু নয়, এর সাথে ছায়ানট বা আ বম সাংস্কৃতিক সংগঠন উদীচী মিলের এই যে ঘটনাটা আপনি দেখলেন, এছাড়াও আরো বিচ্ছিন্ন অনেকগুলো মানে এগুলো সব একসাথে করলে অনেক বড়। প্রতিটি আলাদা, আলাদা ঘটনা। সাংবাদিক নুরুল কবিরের উপরে হামলা হয়েছে সেটিও ডেইলি স্টারের সামনে। এরকম যদি সবগুলোকে এক জায়গায় করি ওই ১-২ দিনের সাংবাদিক মধ্যে নুরুল কবির সবসময় একজন প্রতিবাদী কণ্ঠস্বর। জি। এমন কোন সরকার যায় নাই, এমন কোন সময়ে যায় নাই যেখানে উনি প্রতিবাদ করেন নাই। হুম, এরকম একজন ব্যক্তিকেও নাজেহাল হতে হয়েছে। হুম, তো এই জিনিসগুলি তো আসলে আমাদের কাছে কোনো ভালো বার্তা দেয় না। আর আপনি যদি বলেন আমি বলব যে বাংলাদেশের যেকোনো প্রতিষ্ঠান, যেকোনো ব্যক্তি, হুম, যেকোনো সম্পদ রক্ষার দায়িত্ব সরকার নিয়েছেন। মানুষের জানমাল হুম, রক্ষা করা তাদের শপথের অংশ। হুম, তাহলে সেটা রক্ষা করতে না পারাটা তাদের শপথ গ্রহণ করে তারা যেই বিষয়টিকে গ্রহণ করেছেন, সেইটার বরখেলাপ। এটা এক ধরনের হুম। ওয়াদার বরখেলাপ। এই বরখে হ্যাঁ, হ্যাঁ, এটা এক ধরনের ওয়াদা আপনি হুম। জনগণের কাছে করেছেন। এটা এইটা ওয়াদা আমার আপনি উত্তর এইটা দিয়ে ওয়াদার দিয়েছেন। বরখেলাপ। এটি আমার প্রশ্ন ছিল। জি। এখন যদি হুম, ওয়াদার হুম, বরখেলাপ এইভাবে হয়, তাহলে মানুষ তো বিশ্বাস হারাবে প্রতিষ্ঠানের উপরে। এবং অর্থাৎ সবচেয়ে বড় প্রতিষ্ঠান, যার কাছে অর্থাৎ আমাদের নিরাপত্তার দায়, অর্থাৎ মানে সরকারের কাছে আপনার শেষ দাবিটা, আমার শেষ দাবি এটাই আমার প্রশ্ন ছিল। হুম, সরকারের কাছে হুম, হুম। দাবি করার উপযুক্ততা কি আমাদের আছে কিনা? এটাও তো এখন সন্দেহের জায়গায় চলে গিয়েছে। আপনি যদি একটা ন্যায্য দাবি করেন, তারপরেও কেউ আপনাকে এসে বলবে, "আপনি অমুক, আপনি তমুক, আপনি দাবি করার অধিকার রাখেন না।" কিন্তু একজন আ ব্যক্তি যিনি বাংলাদেশে জন্মেছেন, তিনি তিনি যেই সরকারের হন না কাছে কেন, তার কিছু দাবির অধিকার আছে বাংলাদেশে। পৃথিবীর যেকোনো দেশের, হুম, যেকোনো জায়গাতে সেই রাষ্ট্রের কাছে তার দাবি জানানোর অধিকার আছে। একটা হচ্ছে হুম, তার জীবনের অধিকার, বাঁচার অধিকার। বাঁচার অধিকার। কোনোভাবে কেউ বেআইনি পদ্ধতিতে আপনার জীবনকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। কিন্তু সেইটাই এখন চাওয়ার তারপরে প্রশ্ন দ্বিতীয় অধিকার দাঁড়িয়েছে। হচ্ছে আপনার এই বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় যা কিছু লাগে অন্ন হুম, এবং চিকিৎসা। হুম। মৌলিক অধিকার আরকি। মৌলিক হ্যাঁ, যে কারণ চাওয়া আপনাকে চাওয়াটা। ভাত না খেলে মরে যাবেন, হুম, আর চিকিৎসা না পেলে মরে যাবেন। তারপরে আমি মনে করি বাসস্থান এবং বস্ত্র। যে আপনি হুম, একজন সাধারণ নাগরিক হিসেবে মিনিমাম লজ্জা নিবারণ এবং অন্তত একটা প্রটেক্টেড এরিয়াতে থাকার নিশ্চয়তা। এইটুকু আমি কিন্তু যেকোনোখানে গেলে চাইতে পারি। এই এইটা কারণেই তো মানুষ রাজনৈতিক অভিবাসী হতে পারে। হুম, গিয়ে হুম, সে কি বলে, হুম, "আমার হুম। জীবন বিপন্ন, আমার জীবন বিপন্ন। বাঁচান।" বাঁচা। এই জীবনের দাবি সারা পৃথিবীতে আছে। তাহলে বাংলাদেশে কেন একজন ব্যক্তি তার সেই জীবনের অধিকার পাবে না? কেন প্রকাশ্যে তাকে হত্যা করা হবে গণপিটুনিতে? হুম, কেন তাকে হুম, যেকোনো অভিযোগের ভিত্তিতে বিচারের সম্মুখীন না করে কেন হুম। তাকে নির্বিচারে এইভাবে নিধন করা হত্যা যাবে? করবে, হ্যাঁ। এবং এইটা কেন হবে? তার মানে দেখেন, আপনি যে দাবিটা সরকারের কাছে যে কেউ জানাতে পারে। সেই দাবিটা রোহিঙ্গারা হচ্ছে এসে এই হ্যাঁ, দেশে জানাতে পারে এই হ্যাঁ, হ্যাঁ, দাবিটা। হ্যাঁ। রোহিঙ্গারা এসে বলতে পারে যে আমার দেশে আমাকে হত্যা করছে, আমাকে থাকতে দেন। আমাকে বাঁচান। আমার হ্যাঁ। দেশের নাগরিক এটা চাইতে পারছে না বা পাচ্ছে না চাওয়ার পরে। কয়েক বছর পর। এইটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অনেক ধন্যবাদ ডাক্তার আবিনুর তুষার আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক আমাদের সঙ্গে গণমাধ্যম ব্যক্তিত্ব, আমরা গণমাধ্যমের আক্রান্ত গণমাধ্যম না ঠিক, পুরোপুরি বাংলাদেশের গণমাধ্যম ও গণতন্ত্র এই দুটো বিষয় দিয়ে এই সময়ের রাজনৈতিক নানা প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেছি। রাজনৈতিক এমন নানা বিশ্লেষণ এবং আপডেট জানতে আমাদের সঙ্গে থাকুন। প্রথম হলো এই আয়োজন বার্তাকক্ষ দেখুন রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত আ উম এই আয়োজন প্রথম আলো.com, প্রথম আলোর YouTube, Facebook সহ সোশ্যাল মিডিয়া সবগুলো প্ল্যাটফর্মে। আজকে যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে